শিহাব তাল মিলিয়ে বলে, ওর প্রেমে পড়লে আমি লুঙ্গি পরবো যা। রায়ান আর সুহাস একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসে। কারণ এবার মিহির বিয়েতে শিহাব লুঙ্গি পরেছিল, নাচানাচি করতে গিয়ে লুঙ্গি খুলে হুলস্থুল অবস্থা হয়েছিল। রায়ান হাসি থামিয়ে বলে, তুই লুঙ্গি পড়িস না ভাই, তাহলে মান সম্মান সব শেষ। শিহাব রাগে তেড়ে এসে বলে, আচ্ছা বল আরিয়ান, ওর প্রেমে পড়লে কি করবি তুই? রায়ান কিছুক্ষণ ভাবে, আকাশের দিকে তাকিয়ে বলে, আমার প্রেয়সীকে আমার ভালোবাসার কথা জানাবো। সুহাস আর শিহাব একযোগে চিৎকার দেয়। রায়ান বিরক্ত হয়ে কান চেপে ধরে, ধমক দিয়ে বলে, পাগলের মতো চিল্লাস কেন? সুহাস উত্তেজিত হয়ে বলে, দুই বন্ধুর বিয়ে একসাথে খাবো তাই। আর বন্ধুর গুপ্ত প্রেয়সীর সন্ধানও পাবো। রায়ান বিরক্ত হয়ে বলে, মামা, তোমরা যে জোরে চিল্লানো দিচ্ছিলা, কানের পর্দা আরেকটু হলেই ফেটে যেত। আর আমি ইন্নালিল্লাহ, ভাবতে পারছিস তোদের ছেলেরা এরকম একটা কিউট চাচা হারাইতো, তোদের বউরা এত সুন্দর একটা দেবর হারানোর শোকে গড়াগড়ি দিয়ে কাঁদতো, তোদের শালিকারা দেওয়ালে মাথা ঢুকতো এত সুন্দর হ্যান্ডসাম বিয়াই হারিয়ে। সেই দুঃখ তোরা পাবে না। ভর্তি হতি কত বড় ক্ষতি হতো ভাবতে পারছস? ছিছি, তোরা এত খারাপ। সবাই চুপ। রায়ান আগাম বিপদ সংকেত পেয়ে দেয় দৌড়, কারণ এরা এখন তাকে কিমা বানাবে। পেছন পেছন সুহাস দৌড়াচ্ছে আর বলছে, প্লিজ রায়ান থাম, আমার শালিকার দেওয়ালে মাথা ঠুকুক, এটা আমি চাই না। তার পেছনে শিহাব বলে, রায়ান মামা দাঁড়া, আমার বউ এত কিউট, দেবর হারিয়ে গোড়াগড়ি করুক তা আমি দেখতে পারবো না। রায়ান দৌড়ায় আর বলে, কালকে দেখবো নে তোদের ব্যাপারটা ভাই, এখন আপন প্রাণ বাঁচাই। কেটে গেছে কয়েকটা দিন। আরাফার বাবা একটু সুস্থ হয়ে উঠেছে। এই কদিন আরাফা ভার্সিটি না গিয়ে তার বাবায়ের প্রপারলি যত্ন নিয়েছে। আরিয়ানও প্রতিদিন একবার এসে দেখে গেছে সৈকত সাহেবকে। তিনি আরিয়ানকে এমনিতেই অনেক পছন্দ করতেন, এখন তো গলে পড়েছেন আরিয়ানের উপর। আরাফার সাথে এই কদিনে ভালোই বন্ডিং হয়ে গেছে আরিয়ানের। আরিয়ানের কাজকর্ম সবই ভালো লাগে আরাফার। আচ্ছা, সে কি প্রেমে পড়েছে? ইস, সর্বনাশ! এইটা কিভাবে সম্ভব? সৈকত সাহেব আর আরাফা কথার যুক্তি তর্ক করছে। সৈকত সাহেব মেয়েকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলছেন, দেখ মা, তুই ভার্সিটিতে যা, আমি তো এখন মোটামুটি সুস্থ আছি, আর সার্ভেন্ট আছে। এতদিন ভার্সিটি মিস দিলি, আজ যা প্লিজ। একা না যেতে মন চাইলে আমি আরিয়ানকে কল দিই, সে নিয়ে যাবে। আরাফা ঠোঁট ফুলিয়ে বলে, তুমি এমন করো কেন বাবাই? আমি তোমার একটু যত্ন করছি, তাও তোমার ভালো লাগছে না। আর আমি একাই যেতে পারি, আরিয়ানার আসার দরকার নেই। ওই ডিজে ক্লাবে গিয়ে পার্টি করুক। মা, ওর কাজ ওটাই। তুমি খামাখা রাগ করো না প্লিজ, বাবাই বলছি। রেডি হয়ে এসো মামনি। আরাফা ঠোঁট উল্টে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায়। দুজনের ঝগড়া শুনছে সোহানা। তার এগিয়ে আসার সাধ্য নেই, বাবাই তাকে দেখতেই পারে না। এই কটা দিন দরজা বন্ধ করে কত কেঁদেছে বাবাইয়ের জন্য। বাবাই ঘুমালে একটু দেখে আসতো গিয়ে। আরিয়ান ভাইয়াও অনেক ভালো, সেও বাবাইয়ের মতো কত খেয়াল রাখছে। আমি নিজেই অপয়া। সোহানার চোখ দুটো লাল হয়ে যায় ক্রমশ। কাঁদবে না সে, মোটেও না। ভালো মেয়েরা কাঁদে না। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে গটগট করে বেরিয়ে যায় সে। এসে ড্রাইভারকে তাড়া দেয়, তাকে দিয়ে এসে আবার আরাফাকে ড্রপ করা লাগবে। কিরে আরিয়ান, কাহিনী কি মামা? সুহাসের বেহালিপনা কথায় আরিয়ান বিরক্ত হয়। চরম বিরক্তিতে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কিসের কাহিনী? শিহাব 32 পার্টি বের করে হেসে বলে, আরে মামা, তোমার প্রেমের খবর কি? তুমি তো আরাফাকে ভালোবাসো, এটা আমরা জানি। আর অনিককে ওর আশেপাশে দেখলেই তুমি পড়ে যাও, জেলাসি হয় তাই না? আরিয়ান তাচ্ছিল্য করে বলে, জেলাসি? তা ওর জন্য ওই আরাফাকে আমি ভালোবাসবো? মাথা গেছে তোদের? আমি কখনো জীবনের কোনো বাজি হারিনি, আর না হারবো। ওকে আমি ভালোবাসি না, জাস্ট বাজি ধরেছি ওকে পটানোর, তাই এমন করছি। লাভ ইজ এ বেট, বুঝলি? আমি আর কাউকে বিশ্বাস করে ঠকতে চাই না। আমি চরমভাবে ঠকেছি 2 নারী দ্বারা, আর ঠকতে চাই না। এইসব বাদ দে রায়ান। কই
সুহাস হতাশ হয়ে বলে, ওর নাকি আজ মুড অফ, আজকেও দুঃখ বিলাস করবে। টুকটাক আড্ডা জমে ওঠে আস্তে আস্তে, কিন্তু আসল কথাগুলো কেউ যে শুনে ফেলেছে সেটা কেউই দেখলো না। কথাটা আরাফার কানে গেলে কতটা ঝড় উঠবে সেটা হয়তো স্পষ্ট নয়, কিন্তু ভালো কিছু হবে না সামনে, যা হবে খুব খারাপ হবে। আরাফা গেট দিয়ে ঢোকা মাত্রই অর্পিতা এসে আরাফার সামনে দাঁড়ায়। আরাফার এমনিতেই মেজাজ চটেছিল, অর্পিতার দাঁত কেলানি দেখে আরো হাসি পাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে, এভাবে দাঁত কেলাচ্ছ কেন? অর্পিতা দুঃখী দুঃখী কণ্ঠে বলে, আমাদের সবাইকে স্যাকা দিয়ে তুই এটা জিজ্ঞেস করতে পারলি? আরাফা ভাবাচাকা খেয়ে যায়। একটা মেয়ে আর একটা মেয়েকে ছ্যাঁকা দেয় কেমন করে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কেন বোন, তুই কি গে নাকি? আর আমি কি তোদের জামাইকে নিয়ে পালাচ্ছি যে তুই ন্যাকামি করছস? আয়শা, তুই তার চেয়েও বড় অপরাধ করছস। আই আমার সাথে ক্যান্টিনে, তোর জন্য সবাই ওয়েট করছে। অর্পিতা আরাফার হাত টেনে নিয়ে যায়। আরাফা ছাড়তে বলছে, তার ছাড়ার কোনো হুঁশ নেই। অর্পিতা একমাত্র কাজ এখন আরাফাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া। আরাফা এদের দেখছে আর বলদ বনে যাচ্ছে। আরাফা যেতেই ইমা ন্যাকা কান্না করে বলল, আরো তুই 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 এটা কেমনে করলি বই? তুই এটা কেমনে পারলি? তোর কি একটু মায়া হলো না? তুই আমাদের মন এভাবে ভেঙে দিলি। আচ্ছা, আমাদের একটাবারও জানাতে পারতি। আমরা তো কেউ না আমরা তো কেউ না, কেন জানাবি? অর্পিতা দুঃখী দুঃখী কণ্ঠে বলে, এমারে এই আরো গভীর জলের মাছ, ও তলে তলে এত কিছু করেছে আমরা জানি না। থাক, আমার ক্রাশের দিকে তো তাকাইনি আর। আরাফা এদের ন্যাকামি দেখে রেগে বলল, তোদের ন্যাকামি শেষ হলে বলবি আমি কি করছি। মরা কান্না না করে বল, হয়েছেটা কি? ইমা তখন ইনোসেন্ট ফেস করে বলে, কি হয়নি সেটা বল, কি হয়নি? তুই কেন আমাদের ক্রাশ আরিনের কোলে চড়ে বসলি? ভাই, তুই এটা কেমনে পারলি? তোর কি কলিজা কাঁপলো না বান্ধবীদের ক্রাশের কোলে উঠতে? আরাফার এবার বুঝলো এরা কিসের জন্য এত নাটক করলো। চরম বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, দেখ ভাই, ওই কেন কোলে নিয়ে আমি জানি না। আমি ক্যান্টিনে অনিকরে খুঁজতে আসছিলাম, হঠাৎই ওর সাথে ধাক্কা খাই। ও আমাকে ধরে, আমি ছাড়তে বললে সাথে সাথে ছেড়ে দেয়। বিশ্বাস কর, কোমরটা বোধহয় ভেঙেই গেছিল। আমি না হয় রাগ করে ছাড়তে বলেছি, আমাকে দাঁড়া না করিয়ে ছেড়ে দিল। তারপর কি হলো কে জানে, আমাকে ঠুস করে কোলে নিয়ে হাঁটা দিল। পরে গাড়িতে উঠে শুনি বাবাই অ্যাক্সিডেন্ট করেছে। ওই আমাকে পরে ওখানে নিয়ে গেছে। সবাই এতক্ষণ আরাফার কথা মনোযোগ দিয়ে শুনি। ইমা ন্যাকামি করে বলে, আল্লাহ, আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে দিই, ফি আমানিল্লাহ। কিন্তু তুই আরিয়ানকে ও ওই ওর বলে সম্বোধন করছিস কেন? এই তোরা প্রেম করিস না তো? আরাফা সবাইকে ধমকে বলে, চুপ, আজে বাজে আর একটা কথা বলবি না। তখন থেকে পটর পটর করছিস, একদম সব কয়টাকে উগান্ডা পাঠিয়ে দিব, নইলে এমন কিক মারবো গিয়ে মঙ্গল গ্রহে পড়বি। তোদের মতো কয়েকটা এলিয়েন পৃথিবীতে না থাকলে বিশেষ কোনো ক্ষতি হবে না। আর মঙ্গল গ্রহে গিয়ে সুন্দর দেখে এলিয়েনদের বিয়ে করে নিস। আমার চালাস না বোন, মাফ চাই। তখনই আরিয়ান মহাশয় ওখানে হাজির হয়। আরাফাকে দেখে এগিয়ে সে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। আরাফা আবারও হকচকিয়ে যায়। আজ তার সাথে হচ্ছেটা কি? এতক্ষণ অর্পিতা এসে টানে তো কতক্ষণ আরিয়ান এসে টানে। পেছন থেকে চোখ গোল গোল করে আরাফার বন্ধু মহল তাকিয়ে আছে আরিয়ান আর আরাফার দিকে। ভার্সিটির সবাই তাকিয়ে আছে আরিয়ান আর আরাফার দিকে। আরাফার নিজেকে এলিয়েন লাগছে, এভাবে কেউ তাকায়? ভার্সিটির বাইরে এসে আরাফা বলে, আরিয়ান হাত ছাড়ো। তুমি এভাবে হাত ধরবে, ঠুস করে কোলে তুলবে, আর আমি ভার্সিটির মেয়েদের সাথে জবাবদিহি করতে পারবো না। আরিয়ান থেমে যায়। আরাফার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি বলো এসব? কার সাথে তুমি জবাবদিহি করো আবার? আরাফার আগে নাক ফুলিয়ে বলে, ওই যে বেহায়া মেয়েগুলো, তার 14 গোষ্ঠী শুদ্ধ আপনার উপরে ক্রাশ। ওই দিন আপনি কেন আমায় কোলে নিয়েছেন সেই জন্য ন্যাকামি করছে, আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আমি কি জোকার নাকি? আরিয়ান বড্ড ইনোসেন্ট ফেস করে বলে, আহারে,
এ তো মেয়ে আমার ক্রাশ, আমি তো জানতামই না। ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করার জন্য। চলুন আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আরাফা উৎসুক হয়ে প্রশ্ন করে। কোথায় নিয়ে যাবা? কোথায় নিয়ে যাবা? আমায় আবার কিডন্যাপ করবে না তো? আরিয়ান দুষ্টু হেসে বলে। করতেও পারি, তোমাকে বেচে দিব, পরে পার্টি করব। এখন কথা কম বলে গাড়িতে উঠুন ম্যাম। আরিয়ান গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। আরাফা তার পাশে বসে। আরিয়ান এসে আরাফার সিট বেল্ট বেঁধে দেয়। একটুর জন্য আরাফার হাতটা বেরিয়ে আসেনি। আরিয়ান কাছে আসলেই বুকের ধুকপুকানি বেড়ে যায়। আরিয়ান ড্রাইভ শুরু করে। আরাফা হেডফোন কানে গুঁজে গান শুনতে থাকে। আরিয়ান হ্যাচকা টানিয়ে হেডফোন খুলে ফেলে। আরাফার আগে কিরমির করে আরিয়ানের দিকে তাকায়। তুমি হেডফোন খুললে কেন? মোবাইল আর হেডফোন দাও বলছি। আরিয়ান পাত্তা না দিয়ে মৃদু আওয়াজে মিউজিক প্লে করে গাড়িতে। আরাফা শান্ত হয়ে যায়, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। আপন মনে বিড়বিড় করে বলে, পাগল। পিনপত নীরবতা ভেঙে আরিয়ান বলল, ওই দিন ছিল শনিবার, আকাশটাও হালকা মেঘলা ছিল। তখন আমি ক্লাস 8-এ পড়ি। মাকে অনেক ভালোবাসতাম, আমরা দুই ভাই বোন। কখনো বুঝতেই পারিনি তিনি আমার আসল মা নন। সবসময় মিহির চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন উনি। মিহির এই নিয়ে কত শত অভিযোগ ছিল। তখন শফিক তাজওয়ার, যাকে এতদিন বাবা বলে জেনে এসেছি, সে মিহিকে নিয়ে আদর করত। আবার অনেক সুখী পরিবার ছিল আমাদের। তো স্কুল থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাসায় আসতাম। ওই দিন সন্ধ্যায় বাড়ির মধ্যে ঢুকে দেখি সারা বাড়ি অন্ধকার। অনেকবার চিৎকার করলাম মা মা বলে, কোনো সারা শব্দ পাইনি। মেহু পাখিকে ডাকলাম, বাবাকে ডাকলাম, কেউই আমার ডাকে সাড়া দিল না। মনের মধ্যে ভয় দানা বাঁধতে শুরু করলো। হাতড়ে হাতড়ে লাইট জ্বালালাম, দেখলাম কেউ নেই বাড়িতে। বাবা মায়ের রুমের সামনে তাকাতেই চমকে গেলাম। মেহু পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। স্কুল ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে মেহুর মাথাটা কোলের উপর নিলাম। অনেকবার ডাকলাম, চোখ খুলল না। ওকে কোলে করে বাবার বিছানায় শুইয়ে দিতেই দেখলাম মেঝেতে ছিটছিট রক্ত। আমার আত্মা কেঁপে উঠল। রক্তটা বেডের নিচে থেকে আসছিল, কিন্তু আমার বেডের নিচে তাকানোর একটুও সাহস হচ্ছিল না। অনেকক্ষণ মনের সাথে যুদ্ধ করে বেডের নিচে উকি দিলাম, কিন্তু যাচ্ছিল তা দেখার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। বাবার নিথর দেহটা পড়ে আছে, পা ধরে টেনে বের করলাম। মাথায় গুলি করা হয়েছে। আমার পুরো পৃথিবী দুলছিল। চিৎকার করার ভাষাটাও যেন হারিয়ে গেল। তারপর অনেক শক্তি জুগিয়ে ফুপিদের নাম্বারে কল দিলাম, নানু বাড়ি কল দিলাম। তারপর আর কি, পুলিশও এলো। লাশ পোস্টমর্টেম করা হলো। এরপর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বাবাকে। মেহুর জ্ঞান ফিরেছিল 2 দিন পর। ও কারোর সাথে কথা বলছিল না, অনেক ভয় পেয়েছিল। আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল ভাইয়া, মা আর একটা আঙ্কেল মিলে বাবার সাথে ঝগড়া করছিল। তারপর আঙ্কেলটা বাবাকে গুলি করে দেয়। আমি শব্দ শুনে এসে বাবাকে ওভাবে দেখে অজ্ঞান হয়ে যাই। কেসটা ধামাচাপা দিয়ে দিলাম কাঠখড় পুড়িয়ে। কাকে ধরিয়ে দেব? যাকে নিজের মা বলে জেনে এসেছি উনি পিশাচিনী। আমি নারী জাতিকে ঘৃণা করি, বিশ্বাস করি না কাউকে, সবাই প্রতারক। এত বড় বেইমানি করলো সাদিয়া। আরিয়ান সামনে থাকা পানি ধকধক করে খায়। গলাটা শুকিয়ে গেছে, পুরনো ঘাগুলো দগদগে হয়ে উঠেছে। একটা শুকনো ঢোক গিলে আবার বলল, জানেন আমার মেহু পাখিটা না নির্জীব হয়ে গিয়েছিল, সুখ হারিয়ে গিয়েছিল জীবন থেকে। অনেকগুলো বছর 2 ভাই বোন মিলে কাটিয়ে দিলাম। 3 বছর আগে মেহু পাখির জীবনে রাজ আসে। আমার মেহু পাখিটা আবারও চঞ্চল হয়ে ওঠে। ও রাজকে অনেক ভালোবাসতো, ছেলেটা ওকে ভালোবাসতো অনেক। এরপর 1 বছর পর বিয়ে দিলাম দুজনের। অনেক খুশি ছিল আমার বোনটা।